আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। 1 মাস পূর্বে যখন প্রথম স্কুলে আসলাম, সেই প্রথম দিনেই সিক্রেট ট্রি থেকে একটা চিরকুট নিয়েছিলাম। সত্যি বলছি, সিক্রেট ট্রি সম্বন্ধে আমার এর পূর্বে কোনো ধারণা ছিল না। সেখানে প্রথমেই সেই চিরকুটে যা লেখা ছিল, পড়ে বিস্মিত না হয়ে উপায় ছিল না। বলে থামল ও। তারপর আর কিছু বলল না। দৃষ্টির সামনের সিটের দিকে নিবদ্ধ। ক্ষণকাল পর ছেলেটাই মুখ তুলে চাইল এবং প্রথম কথা বলল। কি লেখা ছিল? লেখা ছিল একজনের ম্যাচ ফিক্সিংয়ের জবাববন্দি। ছেলেটা বিস্মিত হয়ে সরাসরি তাকালো ওর দিকে। কিছুক্ষণ স্তব্ধ থাকলো। ওর মুখভঙ্গি দেখে যে কারো মনে হবে যেন পৃথিবী বুঝি ধ্বংস হতে চলেছে। সে উৎকণ্ঠিত গলায় বলল, হোয়াট দ্য হেল, আমাদের টিমের কেউ ম্যাচ ফিল্ডিং করছে। কথাটা একটু বেশি উচ্চস্বরে বলে ফেলল। ফলে প্রতিটি শব্দ খালি হলে প্রতিধ্বনিত হয়ে বাজতে লাগলো। মাহিন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে ছেলেটির দিকে। ওফাল আকৃতির মুখ, হালকা বাদামি চুল, ধূসর চোখ, সব মিলিয়ে যার পরনাই সুন্দর দেখতে। মাহিন ভাবছে, খুব চেনা চেনা লাগছে বিলকে, কিন্তু কোথায় দেখেছি? একই স্কুলে পড়ি, আগে দেখে থাকতেই পারি, কিন্তু অনেক পরিষ্কার ভাবেই দেখেছিলাম। চেহারা সম্পূর্ণ মনে আছে। হেই, ছেলেটার ডাকে ভাবনার চাল ছিঁড়ে গেল। তার কপালে গভীর ভাঁজ। মাহিন সম্বিত ফিরে পেয়ে বলল, হ্যাঁ, আর কি। ওই চিরকুট কত পুরনো জানি না, তবে আমার কাছে বেশি দিন আগের মনে হয়নি। ছেলেটা অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে নিজেকেই যেন বলল, আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমার টিমের কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে। মাহিন বলল, আমি শুধু বলতে চাচ্ছি যে আমাদের টিম হেরে গেলেও দোষটা তোমার একার নয়। তার জন্য তুমি ব্যর্থ ক্যাপ্টেন নাও। একটা টিম খেলায় জয় লাভ করলে ক্রেডিটটা খেলোয়াড় থেকে শুরু করে কোচরাও নেয়, আর হেরে গেলেই সব দোষ ক্যাপ্টেনের, মোটেও না। এই যেমন ধরো, কেউ এবার ম্যাচ ফিক্সিং করে থাকতে পারে না। একবার করলে আবারও পারে, তাহলে সেটা তোমার দোষ? সব সময় কি আকাশ একই রকম পরিষ্কার ও উজ্জ্বল থাকে? এক টুকরো মেঘ এসে সূর্যকে ঢেকে দিলেই ব্যাস। তাহলে যে কোনো মানুষই সব সময় নিজের সেরাটা দিতে পারে না। কিন্তু দেখো, কঠোর পরিশ্রম করলে আর কে থামায় তোমাকে? মাহিন অন্যদিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে কথাগুলো বলে গেল। ছেলেটা এক দৃষ্টিতে ওর দিকে পরিপূর্ণ দৃষ্টি মেলে চেয়ে আছে। মাহিন এবার ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বিল, তোমার ভেঙে পড়লে তো চলবে না, কারণ তোমাকেই পুরো টিমকে সামলাতে হবে। আর সেই বিশ্বাসঘাতককে নিয়ে অ্যালার্ট করে দেওয়াটা আমার দায়িত্ব ছিল। এখন তুমি ইনভেস্টিগেশন করে বের করো সেটাকে। নইলে ওই যে একটা কথা আছে না, এক ঝুড়ি আপেলের মধ্যে একটি নষ্ট আপেল থাকলে সবগুলো আপেলই নষ্ট হয়ে যায়। সে অবস্থায় দাঁড়াতে বেশি দিন নেই। বলেই একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর উঠে দাঁড়ালো, বলল, আসি তাহলে। তারপর ঘুরে দাঁড়ালো এবং গেটের দিকে এগিয়ে গেল। নীরব হলে পদশব্দের মৃদু ঝংকার উঠল। গেটের সামনাসামনি পৌঁছে গিয়েছে সেই সময় পেছন থেকে ছেলেটা উচ্চ কণ্ঠে বলে উঠল, ধন্যবাদ। ওর কথাটা ফাঁকা গ্যালারিতে প্রতিধ্বনি তুলল। মাহিনার একবার ফিরে না তাকিয়ে বাইরে বেরিয়ে আসলো। তারপর ধীরে ধীরে হাঁটতে লাগলো। যত বেলা বাড়ছে ততই রোদের তাপ বাড়ছে। চোখ ছোট করে তাকাতে হচ্ছে। স্কুল চত্বর এখন একদম নির্জনই বলা যায়। বেশিরভাগ শিক্ষার্থীরা চলে গিয়েছে। কেউ থেকে থাকলেও সে বিল্ডিংয়ের ভেতরে থাকবে। কড়া রোদের নিচে বসে কপাল পোড়াবে না। মাহিন হাঁটছে ও ভাবছে। এখন মনে পড়েছে, এই বিল মুরেইকে কোথায় দেখেছি। আশ্চর্যজনকভাবে আমার সাথে এমন কেন হয়? এখানে আসার পর প্রথমে রায়দের সঙ্গে দেখা হলো স্বাভাবিকভাবে। তারপর জানলাম ওকে নিয়ে মেলা গ্যাঞ্জাম। তারপর দেখা হলো র্যাবিটের সঙ্গে, তখন ওকে চিন্তামই না। তারপর জানলাম ওই নাকি স্কুলের টপ ফাজিল। শুধু তাই নয়, রবিতের বাড়ি থেকেও ঘুরে এসছে। ওহ না, আমি তো এতক্ষণ খেয়ালই করিনি ব্যাপারটা। রবিত আর রায়েত ভাই হলে তো
ওটা রায়েদেরও বাড়ি। ও এমজি, তাহলে আমি রায়েদের বাড়ি থেকে ঘুরে এসেছি। উফ, আমি তো ভেবেছিলাম রায়েদের বাড়ি হবে এডওয়ার্ড কুলিনের বাড়ির মতো ঠান্ডা নির্জন পরিবেশে, কিন্তু ওই বাড়িটা তো দেখি উল্টা। ওর তো সুইট হোম সুইট টাইপের বাড়ি। এনিওয়েজ, আর এই বিলমুরিকে দেখে ভাবলাম হয়তো ওকে প্রথম দেখছি, কিন্তু না, আমার জীবন তো অনেক ড্রামাটিক। এই বিলেই তো ওই ছেলেটা যে আমাকে প্রথম দিন সেই নং কক্ষ দেখিয়ে দিয়ে তালগাছ নিয়ে বাণী দিয়েছিল। উফ, কেন 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 আমার সাথে এত নাটকীয় ঘটনা ঘটে যে ভাইয়াকে বললে তো বিশ্বাসই করবে না। এর সাথে এত পরে পরিচয় জানাজানি হলেও সবার আগে ওর সাথেই দেখা হয়েছে, সাইলো আর নায়েল থেকেও আগে। কিন্তু আমার এই ব্যাপারটা কিছুতেই হজম হচ্ছে না যে ছোটবেলার বন্ধুরা কিভাবে একে অপরের চরম শত্রু হয়ে যেতে পারে। রায়দের সাথে যে 4 বছর আগে কি হয়েছিল সে এক মস্ত বড় রহস্যই বলতে হবে। এমন রহস্য যে 3 গোয়েন্দা বা শার্লক হোমসকে দিয়ে যদি তা উন্মোচন করানো যায়। আর কি অদ্ভুতভাবে এই 3 জনই একে অপরের সাথে জড়িয়ে আছে। র্যাবিট রায়দের ভাই। ও হ্যাঁ, এটা আমার মাথায় আসেনি কেন। র্যাবিট যদি রায়দের ভাই হয় তাহলে অবশ্যই ও বলতে পারবে যে রায়দের সঙ্গে কি হয়েছিল, কিন্তু সেক্ষেত্রেও সমস্যা আছে। ও তো নাও জেনে থাকতে পারে, কারণ রায়দের পারিবারিক কোনো সমস্যা আছে বলে তো মনে হয় না। অবিশ্বাস্য হলেও রায়দের বাড়ি থেকে তো ঘুরে এসছে ওর মা এবং ওর নানি দাদি নাকি নানি। উফ, যাই হোক, তাদের ব্যবহার সব কিছু মিলিয়ে ওর ঘরের পরিবেশটা তো আসলে খুব সুন্দর। এবং আসলে এই পারিবারিক কিছু ঘটনা থেকে থাকলে অবশ্যই র্যাবিট জানতো, এবং এতদিনে ওকে জিজ্ঞেস করে অন্যরাও জানতো। কেউ অন্ধকারে থাকতো না। আর যদি ব্যাপারটা পারিবারিক না হয় তাহলে র্যাবিট নাও জেনে থাকতে পারে। হয়তো ও জানি না কারণটা, অথবা হয়ও জেনেও মুখ বন্ধ করে রাখে। এবং এটা কোনোভাবেও বন্ধুদের জন্য হতেই পারে না। বন্ধুদের থেকে আলাদা হয়ে মানুষ একেবারে এমন হয়ে যায় না, বরং কোনো একটা ঘটনা ঘটেছে যার জন্য ওর বন্ধুত্বটাই নষ্ট হয়েছে। তাহলে কি এটা কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক সমস্যা হতে পারে? কিন্তু ওর কোনো গার্লফ্রেন্ড কখনো থেকে থাকলে তো অন্যরাও দেখতো যদি সে এই স্কুলেরই ছাত্রী হতো। অন্য দিক থেকেও সে এসে থাকতে পারে, তাই তাকে কখনো কেউ দেখেনি। যাই হোক, আমি এখন ওভার থিঙ্কিং করছি বোধ হয়। রায়দের ব্যাপারে আমারই বা এত মাথা ঘামানোর কি আছে? এত মাথা ঘামাই দেখেই না জেনেট ভাবে আমি নাকি ওকে পছন্দ করি। ওয়েল, ও দেখতে সুন্দর সেটা আলাদা ব্যাপার, তবে আমি আর ওর লাইব্রেরির ধার দিয়ে যাচ্ছি না। হঠাৎ আমাদের অফিসিয়ালি দেখা হওয়ার কোনো সুযোগ নেই, এবং আসলেই ওকে নিয়ে বেশি চিন্তা করা উচিত না। মাহিন হাঁটতে হাঁটতে স্কুল থেকে অনেকক্ষণ পূর্বেই বেরিয়ে গেছে। এখন রাস্তার পাশের সাইড ওয়াক ধরে হাঁটছে। হঠাৎ একটা মেয়ে পাশ দিয়ে যাওয়ার সময় ভ্যালি গার্ল এক্সপেক্টে পড়ল। Hey there, your handbag is wonderful. মাহিন চমকে উঠল। মেয়েটার দিকে চেয়ে নিজেকে সামলে নিয়ে স্মিত হেসে বলল। থ্যাঙ্কস, বিউটিফুল। মেয়েটা জবাবে মিষ্টি করে হেসে চলে গেল। মাহিন যখন ভালোভাবে চারিদিকটা পরখ করল তখনও রীতিমতো বিস্ময়াবিষ্ট হয়ে গেল। ও আনমনা হয়ে হাঁটতে হাঁটতে স্যান্টা মনিকার বিখ্যাত রাস্তা 3rd স্ট্রিট প্রমোনেডে এসে থেমেছে। স্যান্টা মনিকা হাই স্কুল থেকে মাত্র 5-6 মিনিটের দূরত্বে এই রাস্তা। 3rd স্ট্রিট প্রমোনেড শুধুমাত্র পথচারীদের জন্য। এখানে কোনো যানবাহন চলে না, কারণ এটা এক কথায় একটি শপিং মল যা রাস্তার ওপর তৈরি করা হয়েছে। এখানে 20টির মতো সিনেমা হল আছে, 100টির বেশি দোকান এবং অসংখ্য রেস্টুরেন্ট। তাছাড়া রাস্তার পাশে সাইড ওয়াকের মধ্যে মিউজিশিয়ান এবং সার্কাস্টিস অর্নামেন্টস নিয়ে তো অনেকেই বসেই আছে। রাস্তার পাশে সাইড ওয়াকারগুলোর গোড়ায় ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে সারি সারি তাল গাছ, এবং তাল গাছের পত্র ছায়ায় আবার তার থেকে খাটো অসংখ্য গাছ বিস্তার ডালপালা ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। এসব গাছগুলোকে আরও একটু বেশি সুন্দর রূপ দিতে বেশিরভাগের ডালপালায় বৈদ্যুতিক তারওয়ালা বর্ণিল মরিচপাতি জড়িয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছে। রাস্তায় প্রচুর ভিড়, ঝকঝকে ছবির মতো জায়গাটা। বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি
সংস্কৃতির বিভিন্ন বর্ণের মানুষরা পাশাপাশি হেঁটে যাচ্ছে রাস্তা ধরে। মাহিন মুগ্ধতায় কতক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল তাও নিজেও বলতে পারবে না। আপনা আপনি কখনো ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে তাও বলতে পারবে না। ও ধীরে ধীরে শুধু হাঁটছে, ও চারিদিকে মনি ঘুরিয়ে সব কিছুকে একসাথে ধারণ করার চেষ্টা করছে। এদিক ওদিক প্রচুর রঙের সমারোহ, দোকানগুলো এক এক রঙে রাঙানো, আবার এদিক ওদিক নানা রঙের ছোট ছোট তেকোনা পতাকা উঠছে। দেওয়ালগুলোয় রঙিন মোড়ালো অর্থাৎ দেয়াল চিত্র আঁকা। পশ্চিমাদের ভিন্ন সংস্কৃতি পদে পদে ভাবতে বাধ্য করে, কি অদ্ভুত না এরা। এই তল্লাটে রাস্তা দিয়ে চলতে চলতে যাকে চেনেও না জানেও না তাকে হাসি মুখে গ্রিট করে যায়, একটা কমপ্লিমেন্ট দিয়ে যায়, তাতে হয়তো কোনো মানুষের সারাটা দিনও ভালো হয়ে যায়। মনে হয় যেন না, এখনো এমন মানুষ আছে যারা তোমাকে চেনেও না, স্টিল তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে। বাংলাদেশে থাকতে যখনই এর ছবি দেখত মাহিন, তখনই ভাবতো, ইস বাবা ওই দেশটাই থাকে না, শুধু ওই স্টেটেই থাকে। আর আজ সব কিছু কত আলাদা। সে নিজেই এখানে চলে এসেছে, যেন নিজের স্বপ্নের মধ্যে অনাপেক্ষিতভাবে ঢুকে গিয়েছে। আহা, হঠাৎ এখন ভাইকে অনেক মিস করছে। আগে যখন দেশে ছিল দুই ভাই বোন মিলে কত কত রাস্তায় হেঁটে বেরিয়েছে। সেই নীলক্ষেতে শুধু একটু বইয়ের দোকানের মামাদের সাথে দেখা করতে যাওয়ার বাহানায় ঢোকা, আর 1 ডজন বই নিয়ে বের হওয়া। বাইরে বের হলেই ফুচকা খাওয়ার কম্পিটিশন তো মাস্ট ছিল। বইমেলার সময় বারবার ভাইকে বিরক্ত করে টেনে নিজের সাথে বইমেলায় নিয়ে যাওয়া। দুনিয়ার বই কিনে সব ব্যাগগুলো নাইমের হাতে চাপিয়ে দিয়ে নিজে মুক্ত হস্তে ঘুরে বেড়াতো। আর এখন তো নতুন বন্ধুদের পেয়ে ভাইয়াকে ভুলেই গিয়েছে প্রায়। আগে সুখ দুঃখের একমাত্র সাথী ভাইয়া ছিল। যতই মারামারি কাটাকাটি করুক না কেন, দিন শেষে ওর সামনেই দুনিয়ার সমস্যার কথা উগলে দিত। আর গত 1 মাসে কত কি ঘটে গেল মাহিনের জীবনে, কিছুই জানানো হয়নি ভাইকে। আহ, যদি এখন ভাইয়াও এখানে থাকতো ওর সাথে, কি মজাটাই না হতো। তখনই টেইলর সুইফটের ব্ল্যাঙ্ক স্পেস গানটা বেজে উঠল, অর্থাৎ ওর মোবাইল বাজছে। মাহিন চমকে উঠল, তারপর তড়িঘড়ি করে মোবাইলটা পকেট থেকে বের করে স্ক্রিন দেখল, মা লেখা। সাথে সাথে কপাল কুঁচকে গেল, ভাবল, ইয়া আল্লাহ, আমি তো ভুলেই গিয়েছিলাম মায়ের মধু আর দুধের কথা। এখন কি বলবো মাকে? ভাবতে ভাবতেই একবার শুকনো ঢোক গিলে কলটা রিসিভ করলো। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে হুঙ্কার দিয়ে মিসেস নাসরিন বললেন, মাহিন ফারুকি, তুই এত খামখেয়ালি কেন? কোনো আক্কেল জ্ঞান আদৌ আছে তোর? সেই 1 ঘন্টা আগে বলেছিলাম মধু আর দুধ আনতে। তোর স্কুল থেকে বাসায় আসতে 7-8 মিনিট লাগে, সেখানে তুই 1 ঘন্টা ধরে কোথায় আছিস? মাহিন শুকনো কণ্ঠে আমতা আমতা করে বলল, আসলে মা, আমি স্কুল থেকেই মাত্র বের হলাম। তুমি যখন কল দিয়েছিল তখনই বের হতেই যাচ্ছিলাম, কিন্তু একটা কাজে আটকে গিয়েছিলাম। ওহ তাই না? আমাকে কি ভেবেছিস তুই? হ্যাঁ, তোকে আমি জন্ম দিয়েছি। ছোটবেলায় এসব বাহানা দেওয়ার বহুত এক্সপিরিয়েন্স আছে আমার। আর আমি তোর চালবাজি বুঝবো না? যেখানেই আছিস 2 মিনিটের মধ্যে ঘরে আয়, না হলে তোর একদিন কি আমার একদিন। লাইন কেটে গেল। মাহিন হতবিহ্বল হয়ে রইল, ভাবল, মার এগুলো বাহানা ইউজ করার অনেক এক্সপেরিয়েন্স আছে। তাহলে উনিও আমার মতোই ছোটবেলায় মিচকা শয়তান ছিলেন। বাহ, না হলে আমি এমন হলাম কি করে? ভেবেই মাহিনের ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল। না 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 না, উচ্চস্বরে বলল শাইলহ। মাহিন অনুনয়ের স্বরে বলল, প্লিজ, এই একটা মাত্র ফেভার চাচ্ছি। আচ্ছা দেখো আমি রাজি, আর শাইলোর ব্যাপারটা তুমি সামলাও। টেবিলের ওপর উঠে বসে নির্বিকার চিত্তে বলল নায়েল। মাহিন শাইলহ ও নায়েলের সঙ্গে ক্লাসে বসে কথা বলছে। প্রচুর চিৎকার চেঁচামেচির শব্দ চারিদিকে। ঘন্টা মাত্র পড়েছে পরের ক্লাসের জন্য। যে কোনো সময় স্যার ক্লাসে আসবেন। খোলা জানালা দিয়ে পরিষ্কার সুবিস্তীর্ণ নীল আকাশ চোখে পড়ে। বেশ কিছু ছেলেমেয়েরা 1 ডজন কাগজ মুড়িয়ে বল বানিয়ে ছোড়াছুড়ি করছে। মাহিনের টেবিলে এসে একটা পড়ল। শাইলহ বলল, দেখো মাহিন, তুমি যেটার কথা বলছো ওটা আমার স্বপ্নের অতীত। কিছুতেই এটা আমার পক্ষে করা সম্ভব নয়। মাহিন বলল, না না না, দেখো না, নাইলও তো তোমার সাথেই থাকবে। তুমি তো আর একা নও, বরং আমি তোমাদের ফ্রেন্ড হওয়ার পর কিন্তু এখন পর্যন্ত এটাই ফার্স্ট কোনো ফেভার চাচ্ছি।
নাইল দীর্ঘশ্বাস ফেলে বলল, সাইলো, প্লিজ রাজি হয়ে যাও না, এত খিটখিট করো কেন? শাইলহ কিছুক্ষণ নিশ্চুপ রইল, তারপর বলল, না, তবুও না। তোমরা তো জানো আমার ওকে ভালোই লাগে না, সেখানে এমন একটা কাজ, উফ, কি মুশকিল। মাহিন অসহায় দৃষ্টি মেলে তাকায়। শাইলহ ওর মুখ দেখে দীর্ঘশ্বাস ফেলল, ইতস্তত করে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু এইটা এমন কোনো কাজের জন্য লাস্ট। এরপর এসবের জন্য কিন্তু আর কিছু করব না। মাহিন বলল, ঠিক আছে, এমনিতেও এটাই লাস্ট স্টেপ আমার। তারপর একটু থেমে বলল, অল দ্য বেস্ট গাইস, কোনো গন্ডগোল করো না আবার। নাইল বলল। ওকে, ডোন্ট। ওর কথা শেষ হওয়ার পূর্বেই ক্লাসে স্যার ওয়াম্পসলি প্রবেশ করলেন। নাইল লাফ দিয়ে বেঞ্চ থেকে নামলো। এখন জিওগ্রাফি ক্লাস, যেটা শাইলহ ও মাহিনের একসাথে পড়েছে, কিন্তু নাইলের এখন ম্যাথ ক্লাস। ফলে সে এখান থেকে কিভাবে বের হবে তাই কুলকিনারা করতে ব্যস্ত। এখন টেবিলে বেশ কিছু বই খাতা গুছিয়ে রাখা আছে। রায়েদ সেগুলো নিজের ব্যাগে অতি যত্নের সঙ্গে ঢুকিয়ে রাখছে। নাইল ও শাইলহ এসে দুজন টেবিলের সামনে দাঁড়ালো, তবে রায়েদ একবারও মুখ তুলেও চাইল না। গম্ভীর মুখে নিজের কাজই এক মনে করে যাচ্ছে। নাইল হালকাভাবে গলা খাকারি দিল, কিন্তু তবুও রায়েদ ভ্রুক্ষেপহীন। নাইল দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল, রায়েদ, আমরা তোমার সাথে কিছু কথা বলতে এসেছি, আশা করি তুমি এতটুকু সময় দিতে পারবা। ব্যাগ গোছানো শেষে ও উঠে দাঁড়িয়ে সংক্ষেপে উত্তর দিল। পারবো না। শাইলহ কিছুটা তিক্ত কণ্ঠে বলল, দেখো তুমি, মাহিন বলেছে বলে আমরা এসেছি, না হলে আমাদেরও এখানে আসার কোনো ইচ্ছে। নাইল ওর হাতে গুঁতা দিয়ে ওকে থামিয়ে দিল, তারপর নিজে বলল, দেখো, আসলে সামনে পিকনিক, জানোই তো। যদিও আমরা জানি তুমি কখনো পিকনিক জয়েন করো না, তবুও আমরা তোমাকে ইনভাইট করতে এসেছি মাহিনের তরফ থেকে। রায়েদের কথাটা শুনে এক তিক্ত অনুভূতি হলো। দীর্ঘশ্বাস ফেলে পেছনের জানালার পাশের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছে। বলল, ও মাহিন তোমাদের পাঠিয়েছে? এতটুকু নরম কণ্ঠে বলল, তারপর তিক্ত কণ্ঠে বলল, আমি বুঝলাম না তোমরা কি ভেবে আর কি এক্সপেক্ট করে এখানে এসেছো, কিন্তু তোমরা আমার উত্তর জানো। বলেই ঘুরে দাঁড়াতে গিয়েও থেমে গেল। আবার মুখ ফিরিয়ে বলল, আর হ্যাঁ, তোমাদের বান্ধবীকে বলো আমাকে যেন এসব প্রস্তাব দিয়ে আর বিরক্ত না করে। বলেই সেলফগুলোর পাশ দিয়ে হেঁটে যেতে লাগলো। নাইল ও শাইলহ ওখানেই দাঁড়িয়ে রইল। শাইলহ ঝাঝালো কণ্ঠে বলল, ওয়াও নাইল, দেখো কি সুন্দর একটা ঘটনা ঘটলো। মাহিন আমাদের এভাবে অপমানিত হতে পাঠিয়েছে। অবশ্য ওর দোষ নেই, আমরা তো জানতামই রায়ের চিরকাল এমনই। মাহিন যে ওকে কিভাবে, সেটাই তো অবাক হওয়ার মতো বিষয়। নাইল মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলল, বলল, কি জানি, আমিও জানতাম এমনই হবে। তবুও মাহিন ওর সম্পর্কে গত কয়েকদিন যেভাবে যা বলল, তাতে আমার ধারণা একটু পাল্টেছিল। দেখো, এই রায়েত কখনো বদলাতে পারে না। তুমি যতই ঘষামজা করো, কয়লা তো আর হীরা হয়ে যায় না। এখন চলো এখান থেকে। তীব্র কণ্ঠে বলল শাইলহ। করিডোর ধরে রায়েদ হেঁটে যাচ্ছে দ্রুত পদক্ষেপ ফেলে। হাঁটতে হাঁটতে সিঁড়ির কাছাকাছি এসে পড়ল। সামনের সিঁড়ি দিয়ে প্রায় লাফাতে লাফাতে একটা ষষ্ঠ গ্রেডের ছাত্র ওপরে উঠছিল। রায়েদ ধমক দিয়ে বলল, আজ তো উঠতে পারো না? ছেলেটা থমকে দাঁড়ালো, তারপর মিনমিন করে বলল, সরি। বলেই তাড়াতাড়ি উঠে চলে গেল। রায়েদ সিঁড়ি ভেঙে নিচে নামছে। বুকের ভেতর তার বড় অস্থিরতা। তিক্ত পানির ঢেউ তীর করে ঢুকে যাচ্ছে মনের ভিতর। দ্রুত হাঁটার ফলে হৃৎপিণ্ড ধকধক করছে। কড়া রোদের নিচে হঠাৎ করেই বোধহয় বাতাসের আর্দ্রতাটা বেড়ে গেল। কেমন হাঁসফাঁস লাগছে। কি আশ্চর্য! মাহিন মাহিন কিভাবে ওদের দুজনকে এখানে পাঠালো? ইনভাইটই যখন করতে চেয়েছে নিজে এসেও বলতে পারতো। হ্যাঁ না যেটাই আমার উত্তর হোক না কেন আমি ওকেই বলতাম, কিন্তু নিজে না এসে এমন একটা ঘটনা ঘটানোর কি দরকার ছিল? নিজেকে কি মনে করেটা কি ও? আমাকে এভাবে অপমান করলো কেন? তার চাইতে কিছু না করলেই পারতো। আমি কি ওর সাথে খুব খারাপ ব্যবহার করতাম যেমনটা অন্যদের সাথে করি? ও আমার সাথে যেমনটা ব্যবহার করত তার পরিপ্রেক্ষিতে যথেষ্ট স্বাভাবিক আচরণ করেছি।
কিন্তু কি অদ্ভুত ব্যাপার, কয়েকদিন আমার আশেপাশে ঘুরে বেড়ালো, কি অদ্ভুত সব কাণ্ড কারখানা করলো। কিন্তু কেন হঠাৎ করে ওর বোধ হয় আর ভালো লাগছে না এসব। অবশ্য সেটাই স্বাভাবিক। আমার সাথে কারো সম্পর্ক স্বাভাবিক করতে হলে তো তার দুনিয়ার ধৈর্য ধরতে হবে। আমি মানুষটাই এমন জটিল, কিন্তু দোষটা আমারও। আমার ধারণা ভুল ছিল। ও আর অন্য সবার মধ্যে হয়তো পার্থক্য এটাই যে ওর সাহস আছে, ধৈর্য শক্তি অন্যদের তুলনায় বেশি। কিন্তু তাই বলে এতটাও না যে আমি ধীরে ধীরে কাউকে বিশ্বাস করার সময়টা নেব এবং ততক্ষণ সে অপেক্ষা করবে। ভাবতে ভাবতে স্কুল বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করলো এবং দ্রুত গতিতে সিঁড়ি ভেঙে 3 তলায় উঠে গেল। বেলা 1:45 বাজে। এই সময়ের দিকে স্কুলগুলো সব ছুটি হয়ে গিয়েছে। ছাত্র ছাত্রীরা সব বাড়ি ফিরছে বলে রাস্তায় জ্যাম এবং চারিদিকে হই হট্টগোল। মাহিনের বাড়ির সামনে দিয়ে বেশ কয়েকটা হলুদ স্কুল বাস চলে গেল। মাহিন বাসায় ঢুকছে মাত্র। বাড়িতে এই সময় শুধু মিসেস নাসরিনী থাকেন, মিস্টার মোর্শেদ অফিসে থাকেন এবং নাইম ভার্সিটিতে থাকে। যদিও সে 1:30টার মধ্যে চলে আসবে। মাহিন বাসায় ঢুকে ক্লান্ত ভঙ্গিতে জুতা খুলে রেখে সোফায় এসে বসলো। গরম লাগছে খুব। পায়ের মোজাটাও খুলে ফেলল। মিসেস নাসরিন নিচের কামরা থেকে বেরিয়ে আসলেন। কি রে, বাসায় আসছিস অবশেষে? আজ এত দেরি হলো কেন? মাহিন ম্লান কণ্ঠে বলল, ধীরে ধীরে সাইকেল চালাচ্ছিলাম। তুই বোধ হয় অনেক ক্লান্ত। এখন কিছু খাবি নাকি আগে গোসল করে নিবি? গোসল করেই তো স্কুলে গিয়েছিলাম, এখন আর গোসল করার ইচ্ছে নেই। এখন না, পরে খাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু খিদা লাগলে ফ্রিজে খাবার রাখা আছে, গরম করে খেয়ে নিস। বলে নিচের কামরায় ফিরে যাওয়ার জন্য পিছন ঘুরে দাঁড়িয়ে আবার থেমে গেলেন। এদিকে মুখ ফিরিয়ে বললেন, আর হ্যাঁ, তোর জুতা মোজা এগুলো উল্টাপাল্টা এভাবে যেন পরে না থাকে, সব জায়গা মতো রাখ। বলে চলে গেলেন। মাহিন দীর্ঘশ্বাস ফেলে ড্রয়িং রুম হতে বাগানে যাওয়ার বড় খোলা দরজার দিকে চাইল। কাচের স্লাইডিং ডোরটা হাঁ করে খোলা। বাগানের কোনায় দাঁড়িয়ে থাকা তালগাছটাও এখান থেকে চোখে পড়ে। লিলি ফুলের গাছটা সর্বপ্রথম চোখে পড়ে। তার উপর 3টি পাখি বসে আছে। এই পাখিগুলো ওর অচেনা। মাহিনের সাধারণত এসব ভালো লাগলেও এখন ওর মনে হলো পাখিগুলোও যেন ওকে উপহাস করছে। মুখ ফিরিয়ে নিল সেদিক থেকে। মনে দারুণ বিচলিত ভাব। কেমন রাগও হচ্ছে নিজের উপর। সম্পর্ক কিছুটা ভালোর দিকে গড়িয়েছিল বলেই তো এমনটা করলো। তাছাড়াও আর কতবার নিজে থেকে গিয়ে সেই লাইব্রেরিতে হাজির হবেও, কেনই বা হবে। এখন মাথায় খেলছে আজকের কাজটাও ঠিক হয়নি। রায়দের কথাই ওর অপমান হয়েছে। এতটুকু যে ওই অকৃতজ্ঞ দাম্ভিক ছেলেটার জন্য ভেবেছে, তাও বুঝি বড় ভুল হয়ে গেছে। আর কখনো ওর কথা না ভাববে, না ওর মুখ দর্শন করবে। এটাই শেষ সিদ্ধান্ত মাহিনের। শাইলহ ও নাইলের কাছ থেকে কথাগুলো কানে আসার পর থেকেই বুকের ভেতর চিনচিনে ব্যথা, উৎকণ্ঠা ও অস্থিরতা ওর বুকে আগুনের উত্তপ্ত শিখার মতো ঝাপটা দিচ্ছে। শুধুই মেঘ জমা মুখে চুপচাপ একা বসে থাকতে ইচ্ছে করছে। প্রায় আধা ঘন্টা পর নাইম বাড়ি ফিরল। বাসায় এসে নিজের কামরায় পৌঁছে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিচে আসতেই মিসেস নাসরিন জানালেন মাহিনের মন মেজাজ খারাপ। ওর কি হয়েছে দেখার নির্দেশ দিয়ে পাঠালেন নাইমকে। নাইম বাধ্য ছেলের মতো মায়ের নির্দেশে মাহিনের কামরার সামনে এসে হাজির হলো। ভেতরে প্রবেশ করে দেখল মাহিন বিছানায় শটান হয়ে শুয়ে আছে। লাউড স্পিকারে টেইলর সুইফটের রেড গানটা চালালো। যদিও খুব হাই ডেসিবেল নয়। মাহিন চোখ বন্ধ করে শুয়ে আছে। দরজা খোলার শব্দেও চোখ মেলে তাকায়নি। নাইম গানটা বন্ধ করে দিতেই চোখ মেলে চাইল। বিরক্ত কণ্ঠে বলল, ভাইয়া ডিস্টার্ব করিস না, গানটা চালা। কি যে ঢং করিস না মাঝে মাঝে, কি হয়েছে তোর? হ্যাঁ, স্কুল থেকে ভাজা হয়ে আসছিস দেখি। মাহিন সিলিংয়ের দিকে দৃষ্টি রেখে ম্লান কণ্ঠে বলল, কি আর হবে, আমার ভালো লাগছে না শুধু। এতে খুব বিশেষ কিছু হওয়ার মতো কি দেখলি? নাইম মাহিনের বাহু আঁকড়ে ধরে টানতে টানতে বলল, হ্যাঁ, ওই ওঠ, আমরা বাইরে যাব। মাহিন চোখ বড় বড় করে ওর দিকে চাইল, মুখ কুঁচকে বলল, পাগল নাকি তুই? এই গরমে ভর দুপুরে কড়া রোদের মধ্যে আমরা এখন বাইরে যাব? সকাল থেকে ক্লাস করে এসে কি ক্লান্তি লাগে না তোর? এমনভাবে কথাগুলো বলল যেন বাড়ির বাইরে গেলেই এক মস্ত দানবীয় স্যাকামোর গাছের ভূত ওদের ধরে বসবে। নাইম বলল, কোথায় রোদ পাইলি তুই? আকাশ কেমন মেঘলা হয়ে আছে দেখিস না? বাতাসও হচ্ছে।
চল, আর কোনো বাহানা চলবে না। বলেই মাহিনকে টেনে উঠালো। মাহিন মুখ গোছ করে অগত্যা উঠে দাঁড়ালো। তারপরও নড়তে চাচ্ছে না দেখে প্রায় টানতে টানতে ওকে নিচে নামালো নাইম। দুই ভাই বোনই স্নিকার্স পায়ে দিল। এরপর বাইরে বেরিয়ে গেল। ওদের এলাকা মন্টানা এভিনিউ বেশ শান্ত ও নির্জন এলাকা। এদিকে ছেলে মেয়েদের কোলাহল কম হয়, তবে কিছু দূরেই সমহির আশেপাশে সারাদিনই ব্যস্ততা দেখা যায়। এখানে প্রতিটা বাড়ির বাগান রয়েছে। রাস্তার পাশেও ওক, সিডার বা স্যাকামোর গাছগুলো ছায়া আবরণী তৈরি করেছে। মাঝে মাঝে কোনো ডালের আড়াল থেকে অচেনা পাখির ডাক শোনা যায়। মাহিনের দেখা দেখি আকাশটাও যেন মন ভার করেছে। বড় বড় ভারী ভারী ধূসর মেঘরাশি এসে জমা হয়েছে আকাশের বুকে। স্প্যানিশ ধাঁচের বাড়িগুলোর সামনে দিয়ে ওরা দুজন হেঁটে যাচ্ছে। নাইম অবশেষে বলল,